নমস্কার, এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 8-এর হীরেন্দ্রনাথ দত্তের লেখা হরিচরণ বন্দ্যোপাধ্যায় এই গদ্যাংশটি আমরা পাঠ করব। এটি পাঠ করার সময় এর লেখক পরিচিতি, নামকরণের সার্থকতা এবং এর সারসংক্ষেপ বা বিষয়বস্তু ও এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সমস্ত কিছুই তোমাদের সামনে আলোচনা করব। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আগে আমরা জানবো হীরেন্দ্রনাথ দত্তের সম্বন্ধে। সাহিত্যিক হীরেন্দ্রনাথ দত্তের জন্ম 1903 খ্রিস্টাব্দে কুমিল্লা জেলার চাঁদপুরে। তিনি শান্তিনিকেতনে ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। ইন্দ্রজিৎ ছদ্মনামে দেশ পত্রিকায় তিনি নিয়মিত লেখালেখি করতেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো বন্ধনহীন গ্রন্থি, তিন বন্ধু, ইন্দ্রজিতের খাতা, ইন্দ্রজিতের আসর, কালের যাত্রার ধ্বনি, শান্তিনিকেতনে একযোগ, প্রাণবন্যা, বধূ অমিতা, সাহিত্যের আড্ডা, অচেনা রবীন্দ্রনাথ, আপন মনের মাধুরী মিশায়ে, খেলা ভাঙার খেলা, শেষ পারানির কড়ি ইত্যাদি। 1995 খ্রিস্টাব্দে তার মৃত্যু ঘটে। এবার আমরা তোমাদের এই গল্প হরিচরণ বন্দ্যোপাধ্যায় এর সারসংক্ষেপ বা বিষয়বস্তু সম্বন্ধে একটু জানি। শান্তিনিকেতন প্রতিষ্ঠার প্রথম পর্বে রবীন্দ্রনাথ সুযোগ্য মানুষদের প্রতিষ্ঠানের শিক্ষক পদে গ্রহণ করতে চেয়েছিলেন। সত্যানুসন্ধান দৃষ্টি সেই মুহূর্তে আরও অনেকের সঙ্গে শ্রদ্ধেয় হরিচরণ বন্দ্যোপাধ্যায়কেও সন্ধান করে আনে। অপরিচয়ের দূরত্ব এবং পাণ্ডিত্যের প্রামাণিকতার অভাব প্রখ্যাত না হওয়ার অসুবিধা রবীন্দ্রনাথকে বিচলিত করেনি। পাকা জহুরি যেমন সঠিক জহর চেনেন, ঠিক তেমনই রবীন্দ্রনাথও বাংলার পল্লী অঙ্গন থেকে চয়ন করে এনেছিলেন এই সুরভিবৃন্দকে। প্রতিভার স্ফুরণ লক্ষ্য করে তাদের তিনি প্রতিভা বিকাশের উন্মুক্ত ক্ষেত্র শান্তিনিকেতনে নিয়ে আসেন। সেইরূপ কতিপয় প্রতিভাধর মানুষের মধ্যে হরিচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন অন্যতম। হরিচরণের মধ্যে বিদ্যাচর্চার ক্ষেত্রটি উর্বর হয়েছিল। রবীন্দ্রনাথ তাকে অভিধান রচনার আদেশ দিলেন। তিনি তা সাদরে গ্রহণ করলেন। চিত্তের বিদ্যানুশীলনের গতিটি তার সুপ্তই ছিল। বিশ্বকবি সে গতির অভিমুখ নির্বাচন করে দিলেন। পালে লাগলো হাওয়া, অভিধান রচনার তরিটি এগিয়ে চলল সমাপ্তির অভিমুখে। সুদীর্ঘ 40 বছর একনিষ্ঠ সাধনার ফল তার বঙ্গীয় শব্দকোষ। হরিচরণের সমসাধ্য কাজের বর্ণনা দিয়েছেন হীরেন্দ্রনাথ দত্ত। অশক্ত শরীরে ক্ষীণ দৃষ্টি নিয়ে শত প্রতিকূলতাকে হেলায় তুচ্ছ করে হরিচরণ অভিধান রচনায় ব্যাপৃত থেকেছেন। অদম্য মানসিক জোর তাকে এ কাজে সদা সচল রেখেছে। একক প্রয়াসে তার এই উদ্যোগ এবং সফল রূপায়ণ এ গদ্যে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়েছে। রবীন্দ্রনাথের ডাকে শান্তিনিকেতনে বিদ্যালয়ের কাজে যারা যোগ দিয়েছিলেন তারা সকলেই অসাধারণ ব্যক্তি ছিলেন এমনটা নয়, কিন্তু তাদের মধ্যে হরিচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন অন্যতম এবং অসাধারণ। রবীন্দ্রনাথের নির্দেশে তিনি জমিদারি সেরেস্তার কাজ ছেড়ে শান্তিনিকেতনে গিয়ে বঙ্গীয় শব্দকোষ রচনার অভিধান রচনায় প্রবৃত্ত হন। এর আগে বাঙালি সমাজে তিনি ছিলেন অপরিচিত। তখন তার বয়স ছিল কম, কিন্তু তিনি ছিলেন অভিজ্ঞতায় সমৃদ্ধ। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা পর্যন্তও তার ছিল না। তবু জহুরি রবীন্দ্রনাথের চোখে তিনি ধরা পড়ে যান। পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী, সংস্কৃত ক্ষিতিমোহন সেনের মতো হরিচরণ বন্দ্যোপাধ্যায়ও দিনের কাজের শেষে সংস্কৃত চর্চার মধ্য দিয়ে ক্রমে নিজেকে বিকশিত করেন। এই বিষয়ের একটি পাণ্ডুলিপিও ছিল তার। রবীন্দ্রনাথ এই শুনে তখন তাকে তার অসম্পূর্ণ সংস্কৃত প্রবেশ পুস্তকটি রচনার দায়িত্ব দিলেন, কিন্তু তার উল্লেখযোগ্য কাজ অভিধান রচনা। এর সূচনা হয় 1312 বঙ্গাব্দ অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে, আর কাজটি শেষ হয় 1330 বঙ্গাব্দ বা 1923 খ্রিস্টাব্দে। তার গ্রন্থ রচনার কাজে মুদ্রণের ব্যাপারে কিংবা প্রকাশের ব্যাপারে হরিচরণ বন্দ্যোপাধ্যায় সাহায্য পান মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী এবং প্রাচ্যবিদ্যা মহার্ণব নগেন্দ্রনাথ বসু মহাশয় কিংবা শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্র, অনুরাগী ও শিক্ষিত ব্যক্তিদের থেকে। অভিধানটির মুদ্রণ কাজ শেষ হয় 1352 বঙ্গাব্দ বা
1345 খ্রিস্টাব্দ। অর্থাৎ 1312 থেকে 1352 খ্রিস্টাব্দের মধ্যবর্তী এই 40 বছর হরিচরণ বন্দ্যোপাধ্যায় অভিধান নিয়ে এত খুঁটিনাটি কাজ করেন যা তাকে উন্নীত করেছে এবং সম্মানে উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পান সরোজিনী স্বর্ণপদক এবং বিশ্বভারতী বিদ্যালয় থেকে তিনি পান দেশোক্ততম অর্থাৎ ডিলিট উপাধি। এমন মানুষ ছিলেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়, যিনি 75 বছর বয়সের পরেও অর্থাৎ বিশ্বভারতী থেকে অবসর নেওয়ার পরও মাস মাইনের কথা না ভেবে আগের মতো নিজের কাজে মগ্ন থাকতেন। অভিধান ছাড়াও তিনি রচনা করেন অন্যান্য গ্রন্থ। সকাল সন্ধে ভ্রমণে বেরোতেন তিনি তখন চোখে কম দেখতেন, কিন্তু কাউকে চিনতে পারলে কুশলাদি বিনিময় করতেন। ইংরেজ ঐতিহাসিক সাহিত্যিক গিবনের মতো তিনি কখনো ভাবেননি যে তার সব কাজ শেষ হয়ে গিয়েছে। সবসময় তিনি ছিলেন হাসি খুশিতে পরিপূর্ণ এবং সুখ দুঃখে ছিলেন অবিচল। এবার আমরা তোমাদের এই গল্প হরিচরণ বন্দ্যোপাধ্যায় এর নামকরণের সার্থকতা বিচার করব। সাহিত্যের নামকরণ হয় বিভিন্ন বিষয় প্রকরণের উপর ভিত্তি করে। কখনো তা হয় বিষয় কেন্দ্রিক, কখনো তা হয় চরিত্র কেন্দ্রিক, কখনো বা উপমাবাচক। আলোচ্য পাঠ্যে সাহিত্যিক হীরেন্দ্রনাথ দত্ত মহাত্মা হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের জীবন কর্ম নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি উঠে এসেছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাঙালির বিদ্যাচর্চার সুনিবিড় যোগাযোগ ব্যবস্থা, যা থেকে সহজেই বোধগম্য হয় এই গদ্যটি হয়েছে চরিত্র কেন্দ্রিক। প্রবন্ধটির শুরুতে মনে হয়েছে এটি নিছকই জীবনী গদ্য, কিন্তু আনুষঙ্গিক ব্যক্তি চরিত্র এবং সুবৃহৎ অভিধান রচনার নৈপথ্যে তার প্রজ্ঞা, নিষ্ঠা, শ্রম এবং অধ্যবসায়ের কথা বারবার উঠে আসায় নিছক গদ্য জীবনী হয়ে উঠেছে আরো অনেক কিছু। এ রচনার শুরুতে একটি ভূমিকা বা প্রস্তাবনা থাকলেও বাকি পুরোটা একটি মানুষের সৃষ্টিশীল প্রতিভাকে কেন্দ্র করেই লেখা। হরিচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন নিছক জমিদারি শিরেস্তার কর্মচারী। তিনি আবিষ্কৃত ছিলেন রবীন্দ্রনাথের মতো রত্ন জহুরীর চোখে। তিনি লিখলেন বঙ্গীয় শব্দকোষ অভিধানের জন্য, কাজ করলেন 40 বছর। অভিধানের কাজে এগিয়ে এলেন নানা গুণীজন এবং অনুরাগীরা। কাজ থেকে অবসরের পরেও কাজ করলেন বেতনের কথা না ভেবে। এমন অনেক তথ্যই আমরা জানতে পারি হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। এছাড়া তার স্বাস্থ্য চিন্তা এবং সামাজিকতা ও সৌজন্যবোধ ইত্যাদির কথাও বিকৃত হয়েছে আলোচ্য রচনায়। সমগ্র রচনাটির কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বলা যেতে পারে যে আলোচ্য এই যে গদ্যটি এ হরিচরণ বন্দ্যোপাধ্যায়, এটা দেখলে মনে হতে পারে যে স্বাভাবিকভাবে তার উপজীব্য বা জীবনী, কিন্তু পাঠ শেষ করে বোঝা যায় যে এ গদ্য নিছক জীবনী ছাড়িয়েও অনেক কিছু, শুধুমাত্র কালানুক্রমিক শুষ্ক তথ্য থেকে সমাবেশ নয়, বরং হরিচরণের একনিষ্ঠতার আন্তরিক পরিচয় এখানে পাওয়া যায়। আনুষঙ্গিক ব্যক্তি চরিত্র, তাদের জীবনের কথা এসেছে হরিচরণের সূত্র ধরেই। হরিচরণকে খুঁজে বের করবার কৃতিত্ব নিঃসন্দেহে রবীন্দ্রনাথের, কিন্তু মনে রাখতে হবে যে জহুরীর উপস্থিতি রত্নের ঔজ্জ্বল্য আছে বলেই জহুরীর এত কদর। হরিচরণ এখানে রত্ন আর জহুরী রবীন্দ্রনাথ, কাজেই রবীন্দ্রনাথের প্রসঙ্গ এখানে এসেছে। আরও এসেছে শান্তিনিকেতনের সূচনা যজ্ঞের কথা, শান্তিনিকেতনের ফলপ্রসূ পরিবেশের কথা। প্রথম পর্বে রবীন্দ্রনাথ তথা শান্তিনিকেতন যে রত্ন সান্নিধ্য লাভ করেছে সে প্রসঙ্গ এখানে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়েছে, তবে তার সবকিছুই এসেছে হরিচরণের প্রসঙ্গ ধরে। হরিচরণের একনিষ্ঠতা, তার সমসাধ্য কাজের প্রতি নিষ্ঠা এবং অধ্যাবসায় সবকিছুই শ্রদ্ধার সঙ্গে আলোচিত হয়েছে। গদ্যের ভারকেন্দ্রে রয়েছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়। লেখকের সরস বর্ণনা গুণে এ পাঠ্য মনোগ্রাহী এবং সাহিত্য রসাস্বাদী হয়ে উঠেছে। বঙ্গীয় শব্দকোষের মতো সুবৃহৎ বাংলা অভিধান রচনা করে বাঙালি সমাজের কাছে চিরস্মরণীয় হয়ে রয়েছেন এই হরিচরণ। দীর্ঘ 40 বছরের সমসাধ্য প্রয়াস যখন ফলপ্রসূ হলো, তখন বাংলার বিদ্বজ্জনরা দেখলেন এ কাজের মাহাত্ম্যকে। পর্বত প্রমাণ আয়াসসাধ্য কাজকে হরিচরণ যেখানে অনায়াসে সুসম্পন্ন করলেন তা বিস্ময়কর বৈকি।
গদ্যের কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছেন হরিচরণ, তাই গদ্যাংশের নামকরণ সার্থক বা যথার্থ বলা যেতে পারে। এবার তোমাদের এটা প্রশ্ন আসতে পারে যে এই যে আমরা বঙ্গীয় শব্দকোষ এই ব্যাপারটা পড়ছি, এইটা কি? বঙ্গীয় শব্দকোষ একটি বাংলা অভিধান। সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং অধ্যাপক শ্রী হরিচরণ বন্দ্যোপাধ্যায় কর্তৃক সংকলিত এই অভিধান 1341 বঙ্গাব্দে কলকাতায় প্রথম প্রকাশিত হয় এবং বিশ্বকোষ প্রেস থেকে এটি মুদ্রিত হয়। তোমাদের প্রশ্ন আসতে পারে হীরেন্দ্রনাথ দত্ত রচিত দুটি বইয়ের নাম কি, কোন নামে তিনি সমধিক পরিচিত ছিলেন, বা এরকমও প্রশ্ন আসতে পারে যে শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ে প্রথম যুগে যারা রবীন্দ্রনাথের আহ্বানে বিদ্যালয়ের কাজে যোগ দিয়েছিলেন এমন কয়েকজনের নাম বলো বা এমন কয়েকজনের কথা আলোচনা করো। যদি এই প্রশ্নটি আসে তাহলে আমি তোমাদের এই প্রশ্নের উত্তরটা বলে দিচ্ছি। এই প্রশ্ন থেকে বা এই প্রশ্নের যে উত্তরটি বলবো এখান থেকে তোমরা দু ধরনের প্রশ্নের উত্তর পাবে। যেমন এইসব যে ব্যক্তিদের নাম বলবো তাদের সম্বন্ধে যদি টিকা আসে তাহলে লিখতে পারবে, বা এই একটি বড় প্রশ্ন এলেও সমস্তটা লিখতে পারবে। প্রথমে বলি বিধুশেখর শাস্ত্রী সম্বন্ধে। এটা তোমরা যদি বিধুশেখর শাস্ত্রী টিকা আসে তাহলেও লিখতে পারবে। মালদার হরিশ্চন্দ্রপুরে জন্ম, পিতা ত্রৈলোক্যনাথ ভট্টাচার্য। হোটেল ছাত্র হিসেবে শিক্ষা জীবন শুরু করে মাত্র 17 বছর বয়সে কাব্যতীর্থ হন এবং দুটি কাব্য রচনাও তিনি করেন। কাশীতে দর্শন শাস্ত্রের পাঠ নেন। বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করে শাস্ত্রী উপাধি লাভ করেন তিনি। 1311 বঙ্গাব্দে তিনি শান্তিনিকেতনে আসেন এবং দীর্ঘ 30 বছর অধ্যয়ন করেন। এরপর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যক্ষ তথা আশুতোষ অধ্যাপক পদে নিযুক্ত হন। রবীন্দ্রনাথের প্রেরণায় তিনি বৌদ্ধ শাস্ত্র এবং পালি ভাষার চর্চা করেন। বৌদ্ধ শাস্ত্রে অধিক অবগত ও পর্যালোচনার জন্য তিনি ফরাসি, জার্মান, তিব্বতী, চীনা ও ইংরেজি ভাষার চর্চাও করেন। তার লেখা এবং সম্পাদিত গ্রন্থের সংখ্যা রয়েছে 17টি। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হল ন্যায় প্রবেশ, পালি প্রবেশ, উপনিষদ, ভোট প্রকাশ প্রভৃতি। 1936 খ্রিস্টাব্দে তিনি মহামহোপাধ্যায় উপাধি পান। তাছাড়া কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডিএলএড এবং বিশ্বভারতী উপাধিতে সম্মানিত করে। এবার যার সম্বন্ধে বলবো তিনি হলেন কে ক্ষিতিমোহন সেন। ইনার জন্মস্থান কাশীতে, তার পৈতৃক নিবাস ঢাকায়। কাশীর কুইন্স কলেজ থেকে তিনি সংস্কৃতে এমএ পাশ করেন। 1908 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের আহ্বানে তিনি শান্তিনিকেতনে আসেন। এরপর তিনি বিশ্বভারতীর ব্রতচর্যাশ্রমে যোগ দেন এবং তিনি বিশ্বভারতী বিদ্যাভবনের অধ্যক্ষ পদ থেকে অবসর নেন। কিছুকাল তিনি বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্যের দায়িত্বও পালন করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসাহে তিনি সন্তদের বাণী, বাউল সঙ্গীত এবং সাধন তত্ত্ব সংগ্রহে ব্রতী হন। দীর্ঘ 50 বছর গবেষণালব্ধ জ্ঞানকে তিনি কয়েকটি গ্রন্থে রূপ দেন। তার সংগ্রহের উপর ভিত্তি করেই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদনা করেন 100 Poems of কবির গ্রন্থটি। তার লেখা কয়েকটি বিখ্যাত গ্রন্থ হল কবির দাদু, ভারতের সংস্কৃতি, বাংলার সাধনা, ভারতের হিন্দু মুসলমানের যুক্ত সাধনা এবং বলাকা কাব্য পরিক্রমা, বাংলার বাউল। 1952 খ্রিস্টাব্দে বিশ্বভারতী তাকে দেশক্যতম উপাধিতে ভূষিত করে। এবার যার সম্বন্ধে জানবো তিনি হলেন মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দী। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ নামক সুবৃহৎ অভিধান গ্রন্থ রচনায় মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দীর নাম বিশেষভাবে স্মরণীয়। রবীন্দ্রনাথের অনুরোধে বিদ্যোৎসাহী এই মহারাজ হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে মাসিক 50 টাকা বৃত্তি দিতেন। এ কাজ শুধুমাত্র তার মহানুভবতার পরিচয় দেয় না, বাংলা ভাষা ও সাহিত্যে তার অবদানের কথাও জানিয়ে দেয়। তার অকৃপণ দানে সাহিত্যের ইতিহাসে সেই অমূল্য গ্রন্থটি সংযোজিত হয়েছে। তার কৃতিত্ব অনেকাংশে শান্তিনিকেতনের প্রাপ্য। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।